আপনাকে যদি প্রশ্ন করা হয় ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে দেখেছেন সর্বশেষ কবে, উত্তর খুঁজতে খুঁজতে আপনি হয়তোবা কিছুটা ক্লান্ত হতে পারেন অথবা চিন্তায় মগ্ন হয়ে যেতে পারেন। যদিও বা উত্তর খুঁজে পান তবে দীর্ঘশ্বাস ফেলে বলবেন আসলেই তো অনেক দিন হয়ে গেছে ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে দেখি না। কারণ আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং যেই বিষয়টা ছিল তা হলো দলীয় সমন্বয় তৈরি করা, দলের মধ্যে একটা ক্ষুধা তৈরি করা, দলের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করা, যেই বন্ধনের মাধ্যমে তিনি তার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবেন, ব্রাজিলকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারবেন। কার্লো আনচেলত্তি কতটা সফল হয়েছেন যদি এই প্রশ্ন করি তাহলে বোধহয় আপনি কিছুটা হাসি দিয়ে বলবেন অনেক দিন পর ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে দেখলাম। ব্রাজিলকে এভাবে ফিরে আসতে দেখব সেটা একটা সময় আক্ষেপ করেই বলা হতো, কিন্তু অবশেষে ব্রাজিল তার মতো করে ফিরে আসার একটা বার্তা দিল বোধহয়। সাউথ কোরিয়ার বিপক্ষে বড় স্কোরে জয়, স্ট্যাভিও উইলিয়ান সেই সাথে রদ্রিগো, ভিনিসিয়াস তিনজন গোল পেলেন। একেবারে হ্যাট্রিকের কাছাকাছি ছিলেন দুজন, রদ্রিগো এবং এস্তেভাও। যদিও ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু এই ম্যাচে আপনি একজন ব্রাজিল ভক্ত হিসেবে একটা বড় সড়ো মেসেজ পেয়ে গেছেন। কিসে মেসেজ? চলেন একটা একটা করে খুলে বলা যাক। প্রথম যে মেসেজ সেটা হলো ডিফেন্সিভ লাইন, যেখানে কার্লো আনচেলত্তি আগেই বলে রেখেছিলেন যে আমরা বিগত দিনে ডিফেন্সে খুব ভালো করেছি, আমরা চেষ্টা করব এই সমন্বয়টা ধরে রেখে আমরা আমাদের পজিশনটা আরও শক্তপোক্ত করতে। উত্তরটা কি আপনারা পেয়েছেন সাউথ কোরিয়ার বিপক্ষে? সাউথ কোরিয়ার যে প্লেয়াররা যেভাবে ছোট ছোট করে অ্যাটাক তৈরি করেছিল, গোল করার চেষ্টা করেছিল, সেইগুলোকে প্রতিহত করার জন্য গ্যাব্রিয়েল মেগালাস, এইডার মিলিতাও যেইভাবে প্রাচীর হয়ে দাঁড়ালেন, বাধা তৈরি করলেন, চেষ্টা হয়েছিল সেকেন্ড হাফে একটা গোল তো প্রায় হয়েই যাচ্ছিল, সেখানেও হেড দিয়ে মেগালাস যেভাবে বলটা ক্লিয়ার করলেন, এটা দেখার পর আপনি কি বলবেন? ডিফেন্স নিয়ে আপনার কি খুব বেশি সন্দেহান আছে, কিংবা আপনি কি বলবেন যে ডিফেন্স নিয়ে আমাদের এখনো সন্দেহের জায়গা আছে? নিশ্চয়ই না। আপনি তৃপ্ত হতে পারেন এবং সেই সাথে আত্মবিশ্বাসী হয়ে বলতে পারেন ব্রাজিল ডিফেন্সে এই মুহূর্তে খুব ভালো পজিশনে রয়েছে। দুই পাশের দুই ফুলব্যাক এই ম্যাচে তারা যথেষ্ট ভালো সার্ভিস আপনাকে দিয়েছে, কিন্তু ইমপ্রেসিভ যেটা লেগেছে সেটা হলো একজন দলনেতা কতটা প্রয়োজন ছিল এই দলে বলেন তো? যেই দলনেতার নাম যদি হয় ক্যাসিমিরো, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। ক্যাসিমিরো ইজ ব্যাক, এই কথাটা বলার সাথে এটাও বলে দিতে হয় ক্যাসিমিরোর মতোই ফিরেছেন। তিনি আসলে যেই ধরনের অ্যাক্ট করতে চান মাঠে, তিনি যেভাবে নেতৃত্ব দিতে চান, সেই নেতৃত্ব ফিরে এসেছে। ক্যাসিমিরো মাঠে নামার আগে তার দলের যে সতীর্থরা আছে তাদেরকে কিছু মেসেজ দিয়েছিলেন। তিনি বলেছেন যে তুমি ব্রাজিলের জার্সি গায়ে দিয়েছ, তোমাকে ভুলে যেতে হবে যে তুমি কে, তোমাকে মনে রাখতে হবে তুমি ব্রাজিলের জার্সি গায়ে দিয়েছো, যাও এবং প্রতিপক্ষকে শেষ করে দিয়ে আসো। এই যে কথাগুলো তিনি ম্যাচের আগে বলে দিয়েছিলেন, ছেলেদের মধ্যে বা সতীর্থদের মধ্যে সেই ক্ষুধাটাকে দেখতে পেরেছেন? সতীর্থদের মধ্যে যে ক্ষুধাটা দেখেছেন, ক্যাসিমিরোর মধ্যে ওই ক্ষুধাটার কি কোনো কমতি আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। আর্মব্যান্ড হাতে তুলেছেন, ক্যাসিমিরো দায়িত্ব তুলে নিয়েছেন, সবাইকে বুক উজাড় করে হৃদয় খুলে আগলে রেখেছেন যে তোমরা আমার দেশের, আমরা এই দেশটাকে এভাবেই নেতৃত্ব দিতে চাই। ক্যাসিমিরোর সাথে যখন ব্রুনো গিমারাইজের নামটা চলে আসে তখন বন্ধনটা হয় অটুট। কেন অটুট এই শব্দটা বললাম বলুন তো? তার কারণ হলো ক্যাসিমিরো যেই জায়গাটা কভার করে দিতে জানে, যেভাবে ডিফেন্সিভ সলিডিটি দেখাতে পারেন একজন ব্রুনো গিমারাইজের কাছে, তখন বক্স টু বক্স সুইচ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সে আরও ন্যাচারাল ফিল করে যে না, আমি ওই জায়গাটা না গেলেও আমার ওস্তাদ ওই জায়গায় রয়েছে। যে কারণে ব্রুনো গিমারাইজ ক্লাবে যেই ধরনের দুর্দান্ত অ্যাসিস্ট করে থাকেন, মাঝে মধ্যে গোলও করেন, এই ম্যাচে যে অ্যাসিস্টটা তিনি করেছেন সেটা আপনাকে চোখে লেগে আছে নিশ্চয়ই। এটা এজন্যই বললাম যে আপনি হয়তো বা দূর থেকে ওভাবে চিন্তা করেননি এভাবে পাসটা করা যায়, কিন্তু রিপ্লেতে যখন দেখেছেন তখন নিশ্চয়ই আপনি অবাক দৃষ্টিতে মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখেছেন আর বলেছেন এভাবেও কি পাস দেওয়া যায়। কিন্তু ফিনিশ যে করেছে তার কথা কিভাবে বলবেন? তিনি লিভারপুলের বিপক্ষে গোল করেছেন, চেলসির হয়ে দুর্দান্ত শুরু করেছেন, ব্রাজিলের হয়ে
দুর্দান্ত শুরু করেছেন বললে কি খুব বেশি ভুল হয়ে যাবে? একদমই না। স্টার বয় স্তেভাও উইলিয়ান যেইভাবে নিজেকে মেলে ধরেছেন, নেইমার জুনিয়রতে বলেছিল যে স্তেভার উপরে নজর রাখুন, ও আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আইডল হতে যাচ্ছে। নেইমারের কথাটা কি খুব বেশি ভুল ছিল? নিশ্চয়ই না। অপেক্ষা ছিল ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আসলে আমরা কি দেখতে পাবো, রদ্রিগোর কাছ থেকে কি দেখতে পাবো। 10 নম্বর জার্সিটা তিনি গায়ে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে এখানে বলতেই হয় ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মধ্যে একটা অন্যরকম সমন্বয় আমরা দেখতে পেয়েছি। এই সমন্বয়টা বোধ হয় কার্লো আনচেলত্তি ছাড়া অন্য কেউ করতে পারতেন না। কেন এই কথাটা বললাম বলুন তো? বর্তমান এই যে রানিং সিজন চলছে, এই সিজনে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে রিয়াল মাদ্রিদে গোল করার চেয়ে করানোর প্রতি বেশি মনোযোগী রয়েছেন, ঠিক একই ধরনের প্লেটা কিন্তু তিনি ব্রাজিলের হয়েও করলেন। তার মানে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ওইভাবে মনিটরিং করেন, এইভাবে দেখে রাখেন এবং তাকে একটা স্বাধীনতা দিয়ে রাখেন যে তুমি এই জায়গা থেকে এই জায়গায় এভাবে তুমি খেলতে পারো। আর কার্লো আনচেলত্তি যেহেতু তার পছন্দের গুরু, যাকে তারা বাবার মতন ভালোবাসে, শ্রদ্ধা করে এবং হৃদয় দিয়ে ভালোবাসে, তখন আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। রদ্রিগো জ্বলে উঠলেন, ভিনিসিয়াস জুনিয়রও দেখালেন যে আমিও কিছু করতে পারি। ডিফেন্স থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ড, সেই জায়গা থেকে একেবারে ফরওয়ার্ড লাইন, তিনটা ডিপার্টমেন্টে খুব ভালো 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 কিছু আপনারা দেখলেন। এজন্য বললাম ম্যাচটা ফ্রেন্ডলি, কিন্তু আপনি যদি মনে করেন যে এইটা তো আসলে কিছুই না, তাহলে আপনি ভুল করবেন। আপনাকে দেখতে হবে ব্রাজিল কি ধরনের সমন্বয়টা তৈরি করছে এবং এই সমন্বয়টা পরবর্তী ম্যাচে বা বড় ম্যাচের জন্য ব্রাজিল আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, এটার একটা আগাম বার্তা আপনারা পেয়ে গেলেন। ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে দেখলেন কতদিন পরে, সেই শুরুর প্রশ্নটা শেষে এসে আবারও করলাম। সেই সাথে কেমন খেলা উপভোগ করলেন সেলেসাওদের জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।